কোথায় গেল ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম? তবে কি পারমাণবিক অস্ত্র তৈরিতেই যাচ্ছে ইরান? কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে কায়রো চুক্তি স্থগিত করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি আর তদারকি করতে পারবে না সংস্থাটি। আর এর সাহায্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কেউ বিরতও রাখতে পারবে না। তাহলে কি এবার সফলতা পেতে চলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? ১৯৬৮ সালে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি করে ইরান, যার মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দেয় যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করবে না তেহরান। এমনকি IAEA কে পারমাণবিক ইস্যুতে সব ধরনের সহযোগিতাও করবে। কিন্তু ইরানকে সেই চুক্তি প্রত্যাহার করে নিতে বাধ্য করল ইউরোপীয়রা। তাহলে হঠাৎ করেই কেন NPT চুক্তি স্থগিত করল ইরান? তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে দেশটি? সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে তাদের সেই পুরনো স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করে, যার কারণে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এরপর থেকেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান জুড়ে তোলপাড় শুরু হয়। এবার NPT চুক্তি স্থগিতের মাধ্যমে পশ্চিমাদের জবাব দিল ইরান। IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি সাময়িক স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সহায়ক, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরে যাব। ১২ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT। এর আগে চলতি বছরের ৬ জুন IAEA এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%। এটি সহজেই ৯০% উন্নীত করা সম্ভব, যা দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে বলেও জানায় জাতিসংঘের সংস্থাটি। তাদের এমন ঘোষণার ঠিক এক সপ্তাহের মাথায় ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। এক পর্যায়ে সেই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যদিও এক পর্যায়ে সেই যুদ্ধের অবসান হয়। তবে মার্কিনী ওই হামলার পর ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু সে বিষয়েও আন্তর্জাতিক মহলে রয়েছে তুমুল জল্পনা কল্পনা, কারণ ইরানের সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের হদিস আজও পাওয়া যায়নি। জাতিসংঘ এখনও জানে না যে ইউরেনিয়ামগুলো আসলে কোথায় আছে, যদিও সমরবিদদের ধারণা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের হামলার ঠিক আগে ইউরেনিয়ামগুলো গোপন স্থানে সরিয়ে নিয়েছে তেহরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার দাবি করে আসছেন, ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তার দেশটির। কিন্তু IAEA এর সাথে আবারও সহযোগিতার সম্পর্ক ছিন্ন করায় খামেনির সেই দাবি নিয়ে তৈরি হয়েছে নানান সমীকরণ। তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্ক বার্তাই কি দিল রাশিয়া? এবার কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি? কারণ ইউক্রেনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে ব্যাপক চাঞ্চল্য। প্রশ্ন হলো, পুতিনের টেবিলে এখন নতুন কি সিদ্ধান্ত এলো? পশ্চিমা দুনিয়া প্রস্তুত তো? ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া অচিরেই যুদ্ধবিরতি ঘোষণা না করলে কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে ঘিরে তীব্র উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, টমাহকের বিষয়টি অত্যন্ত উদ্বেগের। এটি ইউক্রেনে গেলে নতুন নাটকীয়তার জন্ম হবে, কারণ এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড বহন করা যায়। ১২ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রুশ ইউক্রেন যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে পেসকভ আরো বলেন, একটু কল্পনা করুন যে রাশিয়ার দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে। আমাদের তখন কি ভাবা উচিত? রাশিয়ার প্রতিক্রিয়া তখন কেমন হওয়া উচিত? সামরিক বিশেষজ্ঞদের এটি নিয়ে ভাবা দরকার। 2500 কিলোমিটার জুড়ে হামলা চালানোর সক্ষমতা রয়েছে টমাহক ক্ষেপণাস্ত্রটির, যা রাশিয়ার গভীরে এমনকি দেশটির রাজধানী মস্কোতেও হামলা চালাতে পারবে। তবে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের প্রশিক্ষণ রয়েছে কেবলমাত্র মার্কিনী সেনাদের, এমন দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের। আর ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র পেলে সেটি যে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে জড়িয়ে ফেলার সমতুল্যই হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন, যার কারণে নতুন পর্যায়ের উত্তেজনা সৃষ্টি হবে বলেও শঙ্কা রুশ প্রেসিডেন্টের। তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে কি বলছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক জোট ন্যাটোর মাধ্যমেই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবে মার্কিন প্রশাসন, এমনটি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি পুতিনকে বলবো যুদ্ধ বন্ধ করো, আর তা না হলে আমি ইউক্রেনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবো। রাশিয়া কি চাবে যে তাদের দিকে এই ক্ষেপণাস্ত্র তেড়ে আসুক? আমার মনে হয় না পুতিন সেটা চাইবে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার আগে কিছু বিষয় যাচাই করতে চান মার্কিন শাসক। এই মিসাইলটি দিয়ে কিয়েভ আসলে কি করবে সে প্রশ্নের জবাব খুঁজছেন ট্রাম্প, কারণ যুদ্ধ যাতে আর বৃদ্ধি না পায় সে বিষয়টি চান ট্রাম্প। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতেই এই ক্ষেপণাস্ত্রটির প্রয়োজন, যুদ্ধের ময়দানে এটি ব্যবহৃত হবে না। 50 বছরেরও বেশি সময় ধরে চলা একটি আন্তর্জাতিক পরমাণু চুক্তি, এটা কি এত সহজেই ভেঙে যেতে পারে? ইরান বলছে হ্যাঁ পারে, আর সেটাই তারা করেছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে 1968 সালে করা চুক্তি এখন আর কার্যকর নয়। ইরান ঘোষণা দিয়েছে তারা এই সহযোগিতা স্থগিত করেছে, কিন্তু কেন? 1968 সাল ইরানের রাজা রেজা পাহলভির সময়। তখন ইরান আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করে নন প্রলিফারেশন ট্রিটি বা সংক্ষেপে NPT। এর মূল শর্ত ছিল ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না, বিনিময়ে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে সহযোগিতা করবে জাতিসংঘের সংস্থা IAEA। তখন থেকেই শুরু হয় এই দীর্ঘস্থায়ী সম্পর্ক, যার শেষটা আজ এতটা টান টান উত্তেজনায় ভরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা এই চুক্তি স্থগিত করেছি। তার চুক্তি তখনই টিকে থাকবে যখন সেটা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করবে। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যা সেই স্বার্থ রক্ষা করে, তবেই চুক্তিতে ফেরা সম্ভব। কিন্তু কি এমন হলো যে ইরান এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলো? ঘটনার সূত্রপাত গত জুনে IAEA প্রকাশ করে একটি বিস্ফোরক রিপোর্ট। ইরানের হাতে রয়েছে 400 কেজির মতো ইউরেনিয়াম, যার বিশুদ্ধতা 60%। মনে রাখতে হবে, পরমাণু বোমা বানাতে দরকার 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। এই তথ্য প্রকাশের এক সপ্তাহের মাথায় ইসরায়েল চালায় ভয়ঙ্কর এক বিমান হামলা, দ্য রাইজিং লায়ন। এই 12 দিনের অভিযানে নিহত হন ইরানের সেনাপ্রধান, শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত 12 জন পরমাণু বিজ্ঞানী। ধ্বংস হয় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাও। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই 400 কেজি ইউরেনিয়ামের হদিস এখনো মেলেনি। এই ধ্বংসযজ্ঞের পরও জাতিসংঘের সংস্থা IAEA জানায় তারা তেহরানে গিয়ে পরিস্থিতি বুঝতে চায়, সংলাপ চায়। কিন্তু ইরান জানিয়ে দেয় তারা কথাবার্তার জন্য প্রস্তুত থাকলেও নিজেদের পরমাণু স্থাপনা দেখানোর কোনো বাধ্যবাধকতা মানে না। এটি ছিল এক প্রকার স্পষ্ট বার্তা, আমরা তোমাদের বিশ্বাস করি না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এই বার্তা অনেক বড় ইঙ্গিত বহন করে। এরপর সেপ্টেম্বরে চেষ্টা হয় আরেকটি কূটনৈতিক সমঝোতার। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। উদ্দেশ্য ছিল চুক্তি স্বাক্ষর করা, কিন্তু আলোচনায় অগ্রগতি হয়নি। ইরান জাতিসংঘের নতুন প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায়। ফলাফল আলোচনা ব্যর্থ, আর এর কিছুদিন পর জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।
এই পরিপ্রেক্ষিতেই আসে রোববারের ঘোষণা, ইরান আর আইএইএ এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তিতে নেই। আর এক চিরস্পষ্ট কথা, ইউরোপের সঙ্গে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। এক অর্থে 57 বছরের কূটনৈতিক সম্পর্ক এখন পড়ে গেল প্রশ্নবিদ্ধ অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের পরিণতি হতে পারে বহুমুখী। প্রথমত, ইরান এখন আরও স্বাধীনভাবে পরমাণু গবেষণা চালাতে পারবে। দ্বিতীয়ত, ইসরায়েল হয়তো আবার হামলার পথ বেছে নিতে পারে। তৃতীয়ত, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে, যার চাপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার ঝুঁকি থাকবে। ইরান কি নিজেদের আকাশসীমায় শত্রুদের জন্য আতঙ্ক সৃষ্টি করতে চলেছে? হঠাৎ ইরানকে শক্তিশালী অস্ত্র দেওয়ার ঘোষণা কেন দিল রাশিয়া? এটা কি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের পূর্ব সতর্কতা? সম্প্রতি জানা গেছে, ইরানের সামরিক বাহিনীতে যোগ দিতে চলেছে রাশিয়ার তৈরি 48টি অত্যাধুনিক যুদ্ধবিমান। এই ঘটনার পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানালেন, তেহরানের সাথে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদার করছে মস্কো। তবে কি ইসরায়েলকে ধ্বংস করতেই জোটবদ্ধ হচ্ছে রাশিয়া ইরান? ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উস্কানিতে ইরানের বিরুদ্ধে সম্প্রতি বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউরোপের ত্রয়ীদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ভ্যাটো প্রদান করে চীন ও রাশিয়া, কিন্তু তাতেও পশ্চিমাদের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়নি তেহরান। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একই ধরনের নিষেধাজ্ঞার কবলে রয়েছে রাশিয়াও, তবে এমন বাধা সত্ত্বেও ইরানের সামরিক চাহিদা পূরণের ঘোষণা এলো মস্কো থেকে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ উন্নত সমরাস্ত্র ইরানকে দেবে কিনা সে প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেছেন, আমরা ইরানের সাথে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তুলছি। আন্তর্জাতিক আইন মেনেই ইরানকে প্রয়োজনীয় সমরাস্ত্র প্রদান করবে মস্কো। 14 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। রাশিয়া ইরান সামরিক চুক্তি কি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ? চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ ইরানের পারমাণবিক ও সামরিক খাতে সহযোগিতা করবে মস্কো। আর এই চুক্তিকে ঘিরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে নতুন এক তথ্য। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যকার প্রতিরক্ষা বিষয়টিকে নিয়ে একটি নথি ফাঁস হয়েছে, যাতে দেখা যায় 2026 থেকে 2028 সালের মাঝে রাশিয়ার তৈরি Su-35 মডেলের মাল্টিরোল যুদ্ধবিমানের 48টি ইউনিট পেতে চলেছে ইরান। তেহরান দীর্ঘদিন ধরেই তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়ে আসছে। সমরবিদরা বলছেন, রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসবে, যার কারণে অঞ্চল জুড়ে ইসরায়েলের আগ্রাসন কিছুটা হলেও কমে আসবে। বিশ্ব কি নতুন যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? ইয়েমেনের ক্ষেপণাস্ত্র কি এবার সরাসরি ইসরায়েলের হৃদয়ে আঘাত হানবে? কারণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল আবারও আগ্রাসন চালালে ইহুদিবাদীদের বিরুদ্ধে শুরু হবে তুমুল যুদ্ধ। এই হুঁশিয়ারির পর কি ইসরায়েল আবারও সেই দুঃসাহস দেখাবে, নাকি আতঙ্কে বাংকারে লুকাবে? গাজায় যখন নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সামরিক বাহিনীর নির্মম আগ্রাসন চলছিল, তখন উপত্যকাটির বাসিন্দাদের জন্য প্রকৃত রক্ষা কবচ হিসেবে পাশে দাঁড়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দফায় দফায় মিসাইল আর আত্মঘাতী ড্রোন হামলায় পুরো ইসরায়েলকে কাঁপিয়ে তুলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তাদের একটাই দাবি ছিল, গাজায় যুদ্ধ বন্ধ করো, নয়তো হুথিদের প্রতিরোধের মুখোমুখি হতে হবে নেতানিয়াহুর বাহিনীকে। ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙলে ইয়েমেন কি পুরো অঞ্চল কাঁপিয়ে দেবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে গাজা উপত্যকা থেকে নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নিয়েছে ইসরায়েল সরকার। তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহুর আগ্রাসন শেষ হলেও চুপ নেই হুথি বিদ্রোহীরা। গাজায় নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই চূড়ান্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ প্রসঙ্গে সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা হিজাম আল আসাদ বলেন, ইসরায়েল যদি আবারও গাজায় আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আরও কঠোর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো হবে। ইহুদিবাদীদের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে হুথিরা। 12 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। হুথিদের এই হুঙ্কারের পর কি মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলবে? চলতি বছরের জানুয়ারিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল আগ্রাসী ইসরায়েল, কিন্তু সেই যুদ্ধবিরতি শেষ হতে না হতেই আবারও 2 মাস পর গাজায় আগ্রাসন শুরু করে দখলদার নেতানিয়াহু বাহিনী, যার ফলে চলতি বছরের মার্চ থেকে আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তোলে হুথি বিদ্রোহীরা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। লোহিত সাগরে ইসরায়েলের জ্বালানি ট্যাঙ্কারে মিসাইল হামলা থেকে শুরু করে ইহুদিবাদী দেশটির মূল ভূখণ্ড কেঁপে ওঠে হুথিদের আক্রমণে। তবে পাল্টা জবাবও দেয় নেতানিয়াহুর সামরিক বাহিনী। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বেশ কিছু অঞ্চলে তাণ্ডব চালায় ইসরায়েলের বিমান বাহিনী। 29 আগস্ট হুথিদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবিকে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী। তবুও দমে যায়নি হুথিরা। দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলকে জবাব দেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। টমাহক হতে চলেছে পুতিনের মরণ ফাঁদ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টার্গেট রাশিয়া। পুতিনকে সরাসরি চাপে ফেলার চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা একদম নিখুঁত নিশানায় 2500 কিলোমিটার পর্যন্ত ধ্বংসাত্মক হামলা করতে সক্ষম। শক্তিশালী দূরপাল্লার এই অস্ত্র যুদ্ধের দিক পরিবর্তনের সক্ষমতা রাখে। তাহলে ভাবুন, যদি ইউক্রেনের হাতে সত্যি টমাহক ক্ষেপণাস্ত্র আসে, রাশিয়ার অবস্থা কি হতে চলেছে। 1991 সাল থেকে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান সহ বহু অপারেশনে ব্যবহার করা হয়েছে এই টমাহক ক্ষেপণাস্ত্রকে, যার সফলতার হার ও পরিচালনায় ভিন্ন ভিন্ন রিপোর্ট রয়েছে। তবে পশ্চিমা সূত্র সাধারণত এটিকে উচ্চ নির্ভুলতার অস্ত্র হিসেবে ধরে। একই সঙ্গে বেসামরিক ক্ষতি ও টার্গেটিং ভুলের ইতিহাসও রয়েছে এই টমাহক ক্ষেপণাস্ত্রের। এদিকে এই ক্ষেপণাস্ত্রই নাকি ট্রাম্প পাঠাচ্ছেন ইউক্রেনে। যদিও পুতিনের হাতেও রয়েছে ক্যালিবার, খেইবার শেকান সহ আরও ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। তবু ইউক্রেন থেকে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ায় হামলা হলে তা পুতিনের জন্য হতে পারে মরণ ফাঁদ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ যেন রাশিয়ার উপর মানসিক ও কৌশলগত চাপ তৈরি করবে। ক্ষমতায় এসে যুদ্ধ থামানোর কথা থাকলেও ট্রাম্প কেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা দীর্ঘ করতে চাইছেন তা রহস্যে ঘেরা, এবং এ কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাস্টার মাইন্ড হিসেবে ধরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষায় নয়, বরং পুতিনকে বাধ্য করার কৌশল বটে। তবে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মানে ছোট একটা রকেট নয়। এটা একদমই নিখুঁত নিশানায় হামলা করতে পারে আর 2500 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। রাশিয়ার বড় প্রতিরক্ষা সিস্টেম যেমন S-400 আছে, কিন্তু সব সময় এটা সব ধরনের হামলা আটকাতে পারে না, বিশেষ করে যদি ক্ষেপণাস্ত্র নিচু উচ্চতায় আসে বা একাধিক জায়গা থেকে আসে। এবার যদি সত্যি ইউক্রেনের হাতে এই টমাহক চলে আসে, তাহলে সীমান্তের অনেক দূরে রাশিয়ার গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি, সরবরাহ পথ, রেল স্টেশন বা তেল গ্যাসের সরবরাহ অবকাঠামো হঠাৎই আঘাতের মুখে পড়তে পারে। অর্থাৎ ইউক্রেনের হাতে এটি এক ধরনের গেম চেঞ্জার অস্ত্র হিসেবে আসবে। তবে সবই নির্ভর করছে এর সঠিক ব্যবহারের উপর আর রাশিয়াও কতটা এর আক্রমণ ঠেকাতে পারে তার উপর।
তবে এই যুদ্ধের নাটকীয় মোড় এখন ট্রাম্পের হাতেই। ইউক্রেনের হাতে যদি টমাহক পৌঁছায় তবে যুদ্ধের দৃশ্যাবলী বদলে যেতে বাধ্য। বিশ্বকে অপেক্ষা করতে হবে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং ট্রাম্পের এই পদক্ষেপের পর ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে কিনা। যুদ্ধবিরতির পরের এই ঠান্ডা দিনে ইসরায়েলের আকাশে এখনো ভাসছে সেই অজানা শঙ্কা, ইরান কি কোনো চমক দেখাতে চলেছে? ইরানের ভয় দিনরাত টেনশনে কাটাচ্ছে ইসরায়েলিরা। এই মুহূর্তে ভয়, আতঙ্ক আর সন্দেহে যেন ভরপুর পুরো দেশ। এর মধ্যে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডর লিবারম্যানের এক টুইটে যেন আবারও কেঁপে উঠেছে তেল আবিবের নীতি নির্ধারণী টেবিল। তিনি লিখেছেন, ইরান ক্রমশই তাদের প্রতিরক্ষা ও সামরিক ক্ষমতা বাড়াচ্ছে, এমনকি আবারও ব্যস্ততা শুরু হয়েছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোয়। আর লিবারম্যানের এই বক্তব্যের পরই শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক ভূমিকম্প। প্রশ্ন হলো, ইরান কি সত্যিই কোনো চমক প্রস্তুত করছে, নাকি এটা কেবল ইসরায়েলের রাজনৈতিক ভয়ের প্রতিধ্বনি? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, লিবারম্যানের টুইট শুধু আতঙ্কই নয়, বরং নিরাপত্তা মহলেও তৈরি করেছে বিভ্রান্তি। তিনি সতর্ক করে বলেছেন, ইরান এবার চমকে দিতে চাইছে ইসরায়েলকে, আর তাই ইসরায়েলিদের উৎসবের মাঝেও থাকতে হবে সতর্ক। এছাড়াও তিনি ইসরায়েলের নাগরিকদের পরিবার নিয়ে সময় কাটাতে এবং সুরক্ষিত স্থানের কাছে থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা অবশ্য বলছেন, এটা একেবারে অবাস্তব আর বিচ্ছিন্ন মন্তব্য। হিব্রু গণমাধ্যম উদ্ধৃত প্রতিরক্ষা কর্মকর্তারা জানাচ্ছেন, এ ধরনের টুইট ভুল বার্তা দিতে পারে, এমনকি ইরান ধরে নিতে পারে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। আর সে ভ্রান্ত ধারণা থেকেই শুরু হতে পারে অপ্রত্যাশিত যুদ্ধ। 4 অক্টোবর ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। লিবারম্যান কিন্তু এখানেই থামেননি। তিনি আগেই বলেছিলেন, মার্কিন মধ্যস্থতায় জুন মাসের যুদ্ধবিরতি ছিল এক ভয়ানক ভুল। এর পরিণতি 2-3 বছরের মধ্যে আরো ভয়াবহ হবে ইসরায়েলের জন্য। তার ইঙ্গিত যেন স্পষ্ট, আর তা হলো ইরান প্রতিশোধের নেশায় উন্মত্ত। আর ইসরায়েল যদি আগাম পদক্ষেপ না নেয়, তাহলে পরের সংঘাত হবে আরো ধ্বংসাত্মক। গত 13 জুন ইসরায়েলি প্রথম আঘাত হানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয়। সেই হামলায় নড়ে চড়ে বসে তেহরান। তীব্র প্রতিশোধে ইরান ছুড়ে দেয় ব্যালিস্টিক মিসাইল, ড্রোন আর বৃষ্টির মতো আগুন, যা তেল আবিব থেকে হাইফা পর্যন্ত ভয়ানক ধ্বংসযজ্ঞে পরিণত হয়। যুদ্ধ চলে টানা 12 দিন। শেষ হয় 24 জুন, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘটায়। এখন অবশ্য পরিস্থিতি নতুন মোড়ে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে ইরানের ওপর। পশ্চিমারা বলছে তেহরান পারমাণবিক সীমা অতিক্রম করেছে, কিন্তু ইরান বলছে তাদের কার্যক্রম কেবলমাত্র বেসামরিক গবেষণার জন্য। এই বাস্তবতায় লিবারম্যানের সতর্কবার্তা যেন ইসরায়েলি রাজনীতির ভেতরকার ভয়ের প্রতিচ্ছবি। কারণ এই মুহূর্তে ইরান শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং তারা আরো শক্তিশালী, আরো প্রস্তুত। প্রতিটি দিন তাদের প্রতিরক্ষা ঘাঁটিতে চলছে নতুন কর্মযজ্ঞ। তবে বিশ্লেষকরা বলছেন, লিবারম্যানের এই ভয়তত্ত্ব নিয়ে ইসরায়েলের ভেতরে এই মুহূর্তে দ্বিধা তীব্র হচ্ছে। অনেকেই বলছেন, এমন টুইট ইরানের জন্য অজুহাত তৈরি করতে পারে, যাতে তারা বলে ইসরায়েল আক্রমণ করছে, তাই আমরা প্রতিরক্ষা করছি। অন্যদিকে তেহরানের কূটনীতিকরা নীরব, কিন্তু তাদের প্রতিরক্ষা শিল্প আগের যে কোনো সময়ের চেয়ে সক্রিয়। প্রশ্ন হলো, এই নিস্তব্ধতা কি আসন্ন সংঘাতের আগমনী বার্তা, নাকি লিবারম্যান শুধু রাজনীতির মঞ্চে ভয় ছড়ানোর খেলায় ব্যস্ত? সম্ভাব্য যুদ্ধের জন্য নতুন কৌশল আনছে ইরান, যার মাধ্যমে শত্রু হবে নিমিষেই ধরাশায়ী। যার কিছুটা বর্ণনাও দিলেন ইরানের সেনাপ্রধান। কিন্তু কি সেই নতুন কৌশল? মাত্র 12 দিন, সময়টা খুব বেশি নয়, কিন্তু কখনো কখনো এত অল্প সময়েই ঘটে যায় এমন কিছু যা বদলে দেয় একটা দেশের ভাবনা, পরিকল্পনা, এমনকি তার ভবিষ্যৎ কৌশলও। 2025 সালের জুনে ঘটে যাওয়া সেই যুদ্ধটাও ছিল ঠিক তেমনই। সে সময় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যে আগুন জ্বলেছিল, তার আলো এখন ইরানের নীতি নির্ধারকদের চোখে জ্বলজ্বল করছে সতর্কতা আর শক্তির প্রতিফলনে।
সে সময় ইরান সব সময় সরাসরি যুদ্ধের ময়দানে ছিল না, কিন্তু যুদ্ধটা যেন ছিল তাদের চারপাশে। তেমনটাই বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার কথায় এই 12 দিনের যুদ্ধ আমাদের 12 বছরের শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষার ভিত্তিতেই বদলে যাচ্ছে ইরানের সামরিক পরিকল্পনা, কৌশল আর মনোভাব দুটোই। আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়া হচ্ছে শক্তি অর্জনকে, কারণ এখনকার বিশ্বে কথাবার্তা আর কূটনীতি যতটা নয়, ক্ষমতার ব্যবহার অনেক বেশি প্রভাব ফেলছে, এমনটা মনে করছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। একসময় বিশ্বের ডিপ্লোম্যাসি ছিল সমস্যার সমাধান, কিন্তু আজকের বিশ্বে অনেক দেশই শান্তি শব্দটা ব্যবহার করলেও আসলে তা জোর খাটিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। ইরানের দৃষ্টিতে এটাই এখনকার বাস্তবতা, আর সে কারণেই তারা ভাবছে জবাব দিতে হলে সেই একই ভাষায়, শক্তির ভাষাতেই দিতে হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জেনারেল হাতামির মতে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড, গাজা, ইরান, লেবানন বা সিরিয়ায় হামলার মতো ঘটনা এই বল প্রয়োগের যুক্তিরই অংশ। তারা শান্তি চায় না, চায় নিয়ন্ত্রণ। আর ইরানের মতে যদি জোর করেই সবকিছু চলতে থাকে, তাহলে প্রতিরোধ করতে হলে চাই শক্তি, চাই প্রস্তুতি। শুধু সেনাবাহিনী নয়, ইরানের সংসদও এই কৌশলের পক্ষে। সংসদের নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট করে দিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিটা স্তম্ভের উচিত ক্ষমতা সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। আইন, বাজেট, এমনকি কূটনৈতিক সম্পর্ক সবকিছু এখন ঘুরছে একটাই কেন্দ্রবিন্দুতে, প্রতিরোধ করার শক্তি। আবারও আগুনে ঘি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার উপর চরম ক্ষেপেছেন তিনি। যদিও এটি তার পুরনো অভ্যাস, তবে এবারের মূল লক্ষ্য যেন পুতিনকে চাপে ফেলা, এবং যে কারণে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর পেছনে অবশ্য রয়েছে নির্দিষ্ট কারণ। তাহলে এবার কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার বদলে আরো ভয়াবহ রূপ নিতে চলেছে? আর যে যুদ্ধ 24 ঘন্টার মধ্যে বন্ধ হওয়ার কথা ছিল, ট্রাম্প কেন তা দীর্ঘ করতে চাইছে? এমন নানান প্রশ্নের মুখে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাস্টারমাইন্ড হিসেবে ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হলে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করা হতে পারে। 12 অক্টোবর ইসরায়েল সফরে যাওয়ার আগ দিয়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প জানিয়েছেন, আমি হয়তো বলতে পারি, দেখুন, যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয়, তবে আমরা ইউক্রেনকে টমাহক দেব। টমাহক অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র। রাশিয়ার জন্য এটি ভালো কিছু হবে না। এর আগে 12 অক্টোবর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। ট্রাম্প জানান, কথোপকথনের সময় তিনি টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলেনস্কির সামনে তুলেছিলেন। রাশিয়াকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ওরা কি সত্যি টমাহকের মুখোমুখি হতে চায়? আমার তো মনে হয় না, তবে প্রয়োজনে আমরা তাই করব। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ধারাবাহিক হামলা জোরদার করেছে। এরই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। মস্কো আগেই সতর্ক করেছে যে ইউক্রেনকে টমাহক সরবরাহ করা হলে তা হবে গুরুতর উস্কানি, এবং এ নিয়ে তারা চরম উদ্বেগ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এমন হলে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক ভয়াবহ সংকটে পড়বে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে, এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে। এই কারণে ক্রেমলিন এই অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছে। পুতিন অভিযোগ করেছেন, টমাহক ব্যবহারের মাধ্যমে মার্কিন সামরিক সহায়তা সরাসরি জড়িত হবে এবং এটি সংঘাতকে আরও উস্কে দেবে। এদিকে ইউক্রেনে এক ভাষণে জেলেনস্কি বলেন, আমরা দেখেছি এবং শুনেছি যে রাশিয়া ভীত, কারণ আমেরিকানরা আমাদেরকে টমাহক দিতে পারে। এই ধরনের চাপ শান্তির জন্য কাজ করতে পারে, আর এই টমাহক ইউক্রেনের হাতে গেলে কি হবে সেটি এখন দেখার বিষয়।
ইসরায়েলের আকাশ কি আর নিরাপদ নয়? মিসাইলের শব্দে থমকে গেল ইসরায়েল। তেল আবিবের আকাশে ছুটে উঠল সতর্ক বার্তার সাইরেন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে গেল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন। 5 অক্টোবর সকালে যখন হাজারো যাত্রী ছুটছিল নিজ নিজ গন্তব্যে, ঠিক তখনই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের দখলকৃত আকাশ সীমার দিকে। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে মিসাইলটি এসেছে ইয়েমেন থেকে, আর এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে তেল আবিব। আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে বিমানবন্দর, স্থবির পুরো দেশ। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানায়, মিসাইল হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশ সীমা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। কয়েকটি বিমানের উড্ডয়ন স্থগিত হয়, আর বাতাসে ভেসে বেড়ায় একটাই প্রশ্ন, আর তা হলো ইসরায়েলের আকাশ কি আর নিরাপদ নয়? এদিকে স্থানীয় গণমাধ্যম বলছে, মিসাইল সতর্কতার পর একে একে তেল আবিবের আশেপাশের কয়েকটি অঞ্চলে বেজে ওঠে সাইরেন। সেনারা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে আর নাগরিকদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র স্বীকার করেছেন, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হয়েছে এবং ইসরায়েলের রাডার তা শনাক্ত করেছে। এটাই প্রথম নয়। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েল বিরোধী অবস্থানে সরব। তারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনের সংগ্রামের পাশে আছে যতদিন না দখলদাররা শেষ হয়। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র হামলা শুধু প্রতীকী বার্তা নয়, বরং এটা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্রে এক নতুন বাস্তবতা। ইয়েমেনে যাদেরকে একসময় গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ হিসেবে দেখা হতো, এখন তারাই ইসরায়েলের আকাশে কৌশলগত বার্তা পাঠাচ্ছে। গাজা একা নয়। এই ঘটনায় প্রমাণ করছে ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা আঞ্চলিক ঐক্য এখন শুধু কূটনীতির ভাষায় নয়, বাস্তব যুদ্ধের ময়দানেও রূপ নিচ্ছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইরান সমর্থিত আঞ্চলিক অক্ষের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রমাণ। ইয়েমেন এখন পর্যন্ত দক্ষিণ ফ্রন্ট, যা ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথা তৈরি করেছে। অন্যদিকে তেহরান থেকে প্রকাশিত মেহের নিউজ এজেন্সির এই হামলার খবরটি প্রকাশের পর বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র আক্রমণ ছিল ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনের অবস্থানের এক সরাসরি প্রতিফলন। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েল কি এই আঘাতে প্রতিশোধমূলক অভিযান চালাবে, নাকি একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়া এই আঞ্চলিক চাপের মুখে কূটনৈতিক নীরবতাই বেছে নেবে? জরিপ বলছে, গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ এক অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। এই হামলা সে ঐক্যেরই অংশ যেখানে বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কেবল ইসরায়েলের নয়। বেন গুরিয়নের বাতিল হওয়া ফ্লাইটগুলো যেন এক প্রতীক। একটি দখলদার রাষ্ট্রের আকাশ আজ ভয়ে ঢেকে গেছে, আর বিশ্ব কূটনীতি দেখছে দূর ইয়েমেনের মরুভূমি থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত আকাশে এনে দিয়েছে অনিশ্চয়তার ছায়া। বেশ কয়েকদিন ধরে একই স্লোগান, আমরা প্রস্তুত, সর্বোচ্চ প্রস্তুত। ইরানের সেনাপ্রধান থেকে বিপ্লবী গার্ড আর এখন প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত একে একে উচ্চারণ করছেন সেই একই সতর্কবার্তা, আমরা সর্বোচ্চ প্রস্তুত। প্রশ্ন জাগছে, কিসের জন্য এই প্রস্তুতি? কাকে উদ্দেশ্য করে ঘন ঘন এই একই ঘোষণা? তেহরানের বারবার উচ্চারিত এই শব্দ কি কেবল শক্তির প্রদর্শন, নাকি এক আসন্ন সংঘাতের অশনি বার্তা? 2 সেপ্টেম্বর সন্ধ্যায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে তুরস্ক সফর শেষে স্পষ্ট জানান, ইরানের সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধকে ইরান চিনে ফেলেছে। তারা মূলত ভয় দেখাতে চায়, বিভ্রান্ত করতে চায়, কিন্তু ইরান ভয় পায় না। ইরান শত্রুর ফাঁদে পা দিবে না। নাসিরজাদের এই বক্তব্য যেন এক যুদ্ধের ঢোল, যা শোনা গেল মধ্যপ্রাচ্যের প্রতিটি সীমান্তে। জানা গেছে, তুরস্ক সফরে নাসিরজাদে আলোচনায় এনেছেন সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যন্ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলের তৈরি হুমকি। তার ভাষায়, সাম্প্রতিক সময় ইহুদিবাদী শাসন শুধু ইরানের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্যই হুমকি হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপুল সামরিক সরঞ্জাম এই অঞ্চলে এনেছে তা নিয়েও তিনি সতর্ক করেছেন, তবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এসব সরঞ্জাম থাকুক বা না থাকুক, ইরানের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত থাকবে দেশ রক্ষার জন্য।
এছাড়াও তিনি স্পষ্ট করেছেন শত্রুপক্ষ যে ভয়ভীতি ছড়িয়ে বারবার হামলার গুজব ছড়ায় সেটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। উদ্দেশ্য একটাই, ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা, অর্থনীতিকে অশান্ত করা। কিন্তু তার কণ্ঠে প্রতিধ্বনিত হলো 12 দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধের ইতিহাস, যখন তেহরানের মিসাইল বৃষ্টিতে শত্রু আগেভাগে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছিল। তিনি তুরস্ক সফরে আরও একটি বিষয়ে জোর দিয়ে বলেন, ইরান তুরস্ক সম্পর্কের মিলই পার্থক্যের চেয়ে অনেক বেশি। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে আঞ্চলিক রাজনীতি, দুই দেশের অবস্থান অনেকটাই কাছাকাছি। আর এই কৌশলগত সমন্বয় একদিকে তেহরানকে শক্তিশালী করছে, অন্যদিকে একা হয়ে পড়া ইসরায়েলকে আরও বেশি আক্রমণাত্মক করে তুলছে। নাসিরজাদে স্পষ্ট ভাষায় নিন্দা করেছেন ইসরায়েলের সাম্প্রতিক সুমুদ ফ্লোটিলা আক্রমণকে। তার মতে অপরাধের সকল সীমা অতিক্রম করে ফেলেছে ইহুদিবাদীরা। ইসরায়েল শুধু গাজা কিংবা লেবাননে নয়, এখন মানবিক কনভয়েও হামলা চালাচ্ছে। আর তাই ইরানের সতর্কবার্তা এখন শুধু নিজের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক প্রতিরোধের ডাক। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ হোক কিংবা বাস্তব যুদ্ধ, ইরান পেছাবে না। প্রশ্ন হলো, ইরানের এই প্রস্তুতি কি কেবল এক প্রতিরক্ষামূলক অবস্থান, নাকি শত্রুর যে কোনো আগ্রাসন ঠেকাতে ইরান আসলে নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে? যুদ্ধের মাঠে রাশিয়া শুধু শক্তি নয়, দিচ্ছে ভয় আর ভরসার এক মিশ্র বার্তা, যে বার্তা স্পষ্ট করে দিচ্ছে ইউরোপ থেকে ওয়াশিংটন সবাই এখন তাকিয়ে রাশিয়ার দিকেই। উত্তেজনা বাড়ছে, যেন পৃথিবী আবার প্রবেশ করছে এক নতুন শক্তির যুগে। রাশিয়ার ট্যাঙ্কগুলো চলছে বজ্রের মতো, আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান, সব মিলিয়ে যেন নতুন এক শক্তির উত্থান। মস্কো বলছে এটাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাক্রুশেভের কণ্ঠে আত্মবিশ্বাস, রাশিয়ার সেনাবাহিনী এখন আমেরিকার চেয়েও এগিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার রুশ সামরিক শক্তি নিয়ে এতটা দৃঢ় ভাষায় প্রকাশ্যে কথা বললেন ক্রেমলিনের উচ্চপদস্থ কেউ। রাষ্ট্র টেলিভিশন রুসিয়া এককে দেয়া সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাক্রুশেভের জানান, পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন রাশিয়া এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী। তার দাবি, অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু তা সঠিক নয়। রাশিয়ার সেনাবাহিনী আরো সক্ষম, আরো প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধুই আত্মবিশ্বাস নয়, বরং এটি এক কৌশলগত বার্তা। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ আর নতুন জেনারেশন অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষার পর রাশিয়া যেন নতুনভাবে বিশ্বকে তার সামরিক বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে। আধুনিক হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে সাবমেরিন যুদ্ধ সক্ষমতা, সবদিকেই রাশিয়ার সেনাবাহিনী এখন প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক লেভেলে শীর্ষে। তবে পাক্রুশেভ এক সতর্কতাও দিয়েছেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। অর্থাৎ ক্রেমলিন এখনো বুঝে গেছে যুদ্ধ কেবল সীমান্তে হয় না, তা শুরু হয় দেশের ভেতরকার অনৈক্য থেকে। বিশ্লেষকদের মতে রাশিয়া আজ শুধু অস্ত্র শক্তিতে নয়, মনোবলে, জাতীয় ঐক্য আর প্রতিরোধের সংস্কৃতিতেও ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। ইউক্রেনের যুদ্ধ পশ্চিমকে ক্লান্ত করেছে, কিন্তু রাশিয়াকে আরো শানিত করেছে। এ কারণেই অনেকেই বলছেন এটা কেবল রাশিয়ার শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক নতুন সামরিক যুগের ঘোষণাও। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, রাশিয়ার এই নতুন সামরিক আত্মবিশ্বাস বিশ্বকে কোথায় নিয়ে যাবে? রাশিয়া কি সত্যিই এক নতুন সামরিক ভারসাম্য গড়ে তুলছে, নাকি এটি আরো বড় সংঘাতের ভূমিকা মাত্র? যাই হোক, পুতিনের রাশিয়া আজ স্পষ্ট করে দিয়েছে মস্কোকে ভয় দেখানো এখন আর এত সহজ নয়।